আমাদের আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। আজ আমরা টাইম মেশিনে চড়ে এমন এক সময় ফিরে যাব যখন ভারতীয় উপমহাদেশে সভ্যতার মানে কোনো চিহ্নই ছিল না। একদম গোড়ার দিকে। আমাদের হাতে রয়েছে কিছু স্লাইড যা আমাদের সেই যাত্রাপথে আলো দেখাবে। আমাদের আজকের মিশন হলো একটা খুব সাধারণ কিন্তু আম, অত্যন্ত জটিল প্রশ্নের উত্তর খোঁজা। কে সেটা? কিভাবে একজন যাযাবর শিকারী যে শুধু আজকের খাবারের কথা ভাবত সে একজন স্থায়ী কৃষক হয়ে উঠল যে ভবিষ্যতের জন্য শস্য সঞ্চয় করে। এই হাজার হাজার বছরের রূপান্তরটা ঠিক কিভাবে ঘটল? দারুণ প্রশ্ন। চলুন এর গভীরে প্রবেশ করা যাক। আচ্ছা, ইতিহাসবিদরা এত বিশাল একটা সময়কে ঠিক কিভাবে দেখেন বা বোঝার চেষ্টা করেন? এখানেই আলোচনার শুরুতেই একটা খুব জরুরি বিষয় স্পষ্ট করা দরকার। একটা সময় ছিল, বিশেষ করে ঔপনিবেশিক যুগে, যখন ভারতের ইতিহাসকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হতো। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি। জেমস মিলের কথা বলছেন তো? একদম। জেমস মিলার প্রস্তাবিত হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ, এই বিভাজনটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অবৈজ্ঞানিক, যা এখন পুরোপুরি বাতিল। আচ্ছা। আধুনিক প্রত্নতত্ত্ব সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটে। ডেনমার্কের প্রত্নতত্ত্ববিদ সিজে থমসেন ১৯ শতকে একটি বৈজ্ঞানিক পদ্ধতির প্রস্তাব দেন, ও হ্যাঁ। যা মানুষের ব্যবহৃত উপকরণের উপর ভিত্তি করে তৈরি প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ এবং লৌহ যুগ। আজ আমরা এই বস্তুগত প্রমাণের পথ ধরেই এগোব। দারুণ একটা পয়েন্ট। অর্থাৎ আমরা দেখব মানুষ কি ব্যবহার করত, তারা কি বিশ্বাস করত, সেটার ভিত্তিতে নয়। আচ্ছা, আলোচনায় নামার আগে এই সময়কালটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। আমরা প্রায় বিসি বা খ্রিস্টপূর্বাব্দ এবং এডি বা খ্রিস্টাব্দ শুনি। এর সাথে কি পৃথিবীর ভূতাত্ত্বিক কোনো যুগের সম্পর্ক আছে? অবশ্যই আছে, এবং এই সম্পর্কটা বোঝা খুব জরুরি। বিসি মানে বিফোর ক্রাইস্ট বা খ্রিস্টপূর্বাব্দ, আর এডি হল অ্যান্নো ডোমিনি বা খ্রিস্টাব্দ। ভূতাত্ত্বিক দিক থেকে দেখলে প্রস্তর যুগের দীর্ঘতম পর্ব প্যালিওলিথিক যুগ পুরোটাই কেটেছে প্লাইস্টোসিন যুগে। প্লাইস্টোসিন। এই যুগটাই জনপ্রিয়ভাবে বরফ যুগ বা আইসেজ নামে পরিচিত। এটা প্রায় ১০,০০০ খ্রিস্টপূর্বাব্দে শেষ হয়। ওহ আচ্ছা। এরপর শুরু হয় হোলোসিন যুগ, বর্তমানের উষ্ণ যুগ। আর ঠিক এই জলবায়ু পরিবর্তনের সময়ই মেসোলিথিক ও নিওলিথিক যুগের সূচনা হয়। তার মানে কি এমন যে তাদের চেনা পৃথিবীটা চোখের সামনে পুরোপুরি বদলে যাচ্ছিল? একদম। যে বিশাল ম্যামথ বা বড় প্রাণীগুলো তারা হয়তো শিকার করত, সেগুলো আর পাওয়া যাচ্ছিল না। এটা তো তাদের জন্য একটা অস্তিত্বের সংকট ছিল। ঠিক তাই। এটা শুধু আবহাওয়া বাদল ছিল না, এটা ছিল একটা ইকোসিস্টেমের পতন এবং নতুন একটার জন্ম। এই সংকটই মানুষকে নতুন কিছু ভাবতে, নতুন প্রযুক্তি আবিষ্কার করতে বাধ্য করেছিল। টিকে থাকার চাপ থেকেই উদ্ভাবনের জন্ম হয়। একদম। তাহলে চলুন সেই টিকে থাকার লড়াইয়ের প্রথম পর্বে যাই। প্যালিওলিথিক বা পুরা প্রস্তর যুগ, প্রায় ৫ লক্ষ বছর আগের কথা। ভাবলেই কেমন লাগে? হ্যাঁ, অবিশ্বাস্য। তখনকার জীবনযাত্রা ঠিক কেমন ছিল? তখন জীবনযাত্রার মূল ভিত্তি ছিল শিকার এবং বন থেকে ফলমূল সংগ্রহ। মানুষ ছোট ছোট দলে যাযাবরের মতো ঘুরে বেড়াত। তাদের প্রধান হাতিয়ার ছিল বড় পাথর বা কোর টুল, যা তারা কোয়ার্টজাইট নামক এক ধরনের শক্ত পাথর দিয়ে বানাত। কোয়ার্টজাইট। আর তাদের সবচেয়ে বড় প্রযুক্তিগত উদ্ভাবন ছিল ফ্লেক টেকনোলজি। ফ্লেক টেকনোলজি, এটা ঠিক কিভাবে কাজ করত? আজকের দিনের কোনো কিছুর সাথে কি এর তুলনা করা চলে? ধরুন, আপনি একটা কাঁচের বড় খণ্ডকে আর একটা পাথর দিয়ে সঠিক কোণে আঘাত করছেন। আচ্ছা। এর ফলে কাঁচের ধারালো পাতলা একটা অংশ বা ফ্লেক ছিটকে বেরিয়ে আসবে। ঠিক এভাবেই তারা একটা বড় পাথর বা কোরকে আঘাত করে পাতলা এবং ক্ষুরধার ফ্লেক তৈরি করত। বাহ! এই ফ্লেকগুলো ছিল তাদের সেই যুগের সুইস আর্মি নাইফ। পশুর চামড়া ছাড়ানো থেকে শুরু করে মাংস কাটা সবকিছুতেই এর ব্যবহার ছিল। সোর্সগুলোতে দেখছি এই প্যালিওলিথিক যুগকেও আবার নিম্ন, মধ্য এবং উচ্চ এই ৩ ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলুন। সাধারণ মানুষের জীবনে এই ভাগগুলোর কি সত্যি কোনো অর্থ ছিল? নাকি এটা আমাদের অর্থাৎ আধুনিক ঐতিহাসিকদের বোঝার সুবিধার জন্য তৈরি করা? চমৎকার প্রশ্ন। না, তাদের জীবনে এর কোনো অর্থ ছিল না। এটা পুরোপুরি আমাদের বোঝার সুবিধার জন্য। নিম্ন প্যালিওলিথিক ছিল বরফ যুগের সবচেয়ে ঠান্ডা সময়। আচ্ছা। মধ্য প্যালিওলিথিক পর্বে ফ্লেক টেকনোলজি আরও উন্নত হয়। আর উচ্চ প্যালিওলিথিক পর্বে প্রায় ৪০,০০০ খ্রিস্টপূর্বাব্দে আধুনিক মানুষ বা হোমোসেপিয়েন্সের আবির্ভাব ঘটে। ও
তারা ফ্লিন্ট নামক এক নতুন ধরনের পাথর ব্যবহার করতে শুরু করে, যা দিয়ে আরও সূক্ষ্ম এবং উন্নত ব্লেড বা ছুরি বানানো যেত। এখানেই তো বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এই আধুনিক মানুষেরা কোথায় থাকত? তাদের শিল্প বা সংস্কৃতির কি কোনো চিহ্ন আমরা খুঁজে পেয়েছি? অবশ্যই। ভারতের বিভিন্ন জায়গায়, যেমন পাঞ্জাবের সোয়ান ভ্যালি, উত্তরপ্রদেশের বেলান ভ্যালি এবং তামিলনাড়ুর আত্তিরাম্পাক্কামে এদের নিদর্শন পাওয়া গেছে। কিন্তু একটা অবাক করার মতো আবিষ্কার হলো মহারাষ্ট্রের পাটনে পাওয়া উট পাখির ডিমের খোসা। দাঁড়ান। উট পাখির ডিমের খোসা মহারাষ্ট্রে। আমি তো ভেবেছিলাম উট পাখি মূলত আফ্রিকার প্রাণী। ঠিক ধরেছেন। তার মানে কি তখনকার ভারতের জলবায়ু একেবারে অন্যরকম ছিল? ঠিক তাই। এর মানে হলো তখনকার মহারাষ্ট্রের পরিবেশ ছিল অনেক বেশি শুষ্ক, আজকের আফ্রিকার সাভানার মতো। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জলবায়ু কতটা নাটকীয়ভাবে বদলে গেছে। অবিশ্বাস্য। আর শিল্পের কথা বললে ভারতের প্রাচীনতম শিল্পের ভাণ্ডার হল মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহা। ভীমবেটকা? হ্যাঁ, জানেন, এর আবিষ্কারের গল্পটাও খুব মজার। ১৯৫৭ সালে প্রত্নতত্ত্ববিদ V.S. ওয়াকাঙ্কর ট্রেনে করে ভোপাল যাচ্ছিলেন। আচ্ছা। হঠাৎ দূর থেকে অদ্ভুত আকারের কিছু পাহাড় দেখে তার কৌতূহল হয়। তিনি পরের স্টেশনেই নেমে পড়েন এবং পায়ে হেঁটে ওই পাহাড়গুলোর দিকে এগিয়ে যান। বাহ! যদি সেদিন তিনি ট্রেন থেকে না নামতেন, তাহলে হয়তো ভারতের এই অমূল্য সম্পদ আমাদের অজানাই থেকে যেত। অবিশ্বাস্য। এই গুহাচিত্রগুলো তাদের জীবন সম্পর্কে আমাদের কি বলে? এই ছবিগুলো হাজার হাজার বছরের এক টাইম ক্যাপসুল। এখানে শিকারের দৃশ্য, দলবদ্ধ নাচ, পশুর লড়াই, এমনকি পরিবারের ছবিও আঁকা আছে। তাই নাকি? লাল আর সাদা রং ব্যবহার করে আঁকা এই ছবিগুলো থেকে বোঝা যায় বরফ যুগের মানুষ শুধু টিকে থাকার লড়াই করত না, তাদের একটা সামাজিক জীবন ছিল, তাদের শিল্পবোধ ছিল এবং সম্ভবত কোনো ধরনের আধ্যাত্মিক বিশ্বাসও ছিল। দারুণ! তার মানে বরফ যুগ শেষ হওয়ার পর যখন পরিবেশ পুরোপুরি বদলে গেল, তখন এই শিল্পীরাই এক নতুন চ্যালেঞ্জের মুখে পড়ল। একদম। এই পরিবর্তনের যুগটাকেই তো মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ বলা হচ্ছে। একদম। প্রায় ৯,০০০ খ্রিস্টপূর্বাব্দে জলবায়ু উষ্ণ ও আর্দ্র হওয়ার সাথে সাথে বড় বড় তৃণভূমি তৈরি হল, নতুন ধরনের গাছপালা জন্মালো। আর প্রাণীজগতেও পরিবর্তন এলো। হ্যাঁ, ম্যামথের মতো বিশাল প্রাণী হারিয়ে গেল, তার জায়গায় এলো হরিণ, শুয়োর বা ভেড়ার মতো ছোট এবং দ্রুতগতির প্রাণী। আচ্ছা। এই নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে তাদের নতুন হাতিয়ার দরকার হলো, আর তখনই জন্ম নিল মাইক্রোলিথ। মাইক্রোলিথ নামটা শুনেই বোঝা যাচ্ছে জিনিসগুলো খুব ছোট। এগুলো দিয়ে তারা কি করত? এটাকে আজকের দিনে সার্জিক্যাল ব্লেড বা শেভিং ব্লেডের আদি সংস্করণ ভাবতে পারেন। মাত্র ১ থেকে ৫ সেন্টিমিটার লম্বা, জ্যামিতিক আকারের, অত্যন্ত ধারালো পাথরের ফলা। মাত্র ১ থেকে ৫ সেন্টিমিটার? হ্যাঁ, এগুলোকে তারা কাঠের বা হাড়ের হাতলের সাথে জুড়ে দিয়ে বর্ষা, হারপুন বা তীরের ফলা তৈরি করত। একটা কাঠের ডান্ডায় এগুলো জুড়ে দিলেই মারাত্মক অস্ত্র তৈরি হয়ে যেত। তার মানে তাদের শিকারের কৌশলও পাল্টাতে বাধ্য হল। এই প্রযুক্তি তাদের ছোট পশুর শিকারে অনেক সাহায্য করেছিল, আর জীবনযাত্রায় একটা যুগান্তকারী পরিবর্তন আসতে শুরু করে। কি রকম? তারা শিকারী সংগ্রাহক থেকে ধীরে ধীরে শিকারী পশুপালকে পরিণত হতে শুরু করে। অর্থাৎ তারা শুধু পশুকে শিকার না করে সেগুলোকে ধরে পোষ মানাতে শিখল। বাহ! ভারতে পশুপালনের প্রথম সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় রাজস্থানের বাগর এবং মধ্যপ্রদেশের আদমগড়ে। এটা ছিল যাযাবর জীবন থেকে স্থায়ী বসতির দিকে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাহলে মানুষ পশুপালনের মাধ্যমে প্রকৃতির উপর কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শিখল, কিন্তু আসল বিপ্লবটা কখন এলো? যখন তারা মাটির উপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শিখল। আমাদের সোর্সগুলো যাকে বলছে নিওলিথিক বিপ্লব। একে বিপ্লব বলার কারণ হল এই সময়ে মানুষের জীবনযাত্রা এতটাই আমূল বদলে যায় যে আগের হাজার হাজার বছরের ইতিহাসের সাথে তার কোনো মিলই থাকে না। আচ্ছা। কয়েকটি মূল পরিবর্তন আসে। ১. প্রযুক্তিতে। তারা মসৃণ বা পালিশ করা পাথরের কুঠার ও অন্যান্য যন্ত্রপাতি তৈরি করতে শেখে, যা জঙ্গল পরিষ্কার করে চাষের জমি তৈরি করার জন্য আদর্শ ছিল। ২. এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়, অর্থাৎ কৃষিকাজ শুরু করে। আর কৃষিকাজ শুরু হওয়া মানেই তো যাযাবর জীবনের শেষ। একদম। তারা স্থায়ীভাবে গোলাকার বা আয়তাকার বাড়ি বানিয়ে বসবাস শুরু করে। আর ঠিক এই মুহূর্তে মানব ইতিহাসে এক নতুন ধারণার জন্ম হয়,
ব্যক্তিগত সম্পত্তি। ব্যক্তিগত সম্পত্তি, এটা তো একটা বিরাট ব্যাপার। তার মানে এই প্রথম আমার জমি, তোমার জমি, এই ধারণার জন্ম হলো। ভাবুন একবার, লক্ষ লক্ষ বছর ধরে সবকিছু ছিল গোষ্ঠীর, কমিউনিজম। কিন্তু যেই মুহূর্তে একজন মানুষ বলল, এই জমিটা আমার, কারণ আমি এখানে আমার শ্রম দিয়ে ফসল ফলিয়েছি, ঠিক সেই মুহূর্ত থেকে জন্ম নিল মালিকানা, উত্তরাধিকার, বিভেদ এবং সামাজিক স্তরবিন্যাসের প্রথম বীজ। মানে সভ্যতার ভালো এবং খারাপ দুটো দিকই এখান থেকে শুরু। বলা যেতে পারে। আর চতুর্থ পরিবর্তনটি হল উদ্বৃত্ত শস্য সংরক্ষণের জন্য তারা মাটির পাত্র বা মৃৎপাত্র তৈরি করতে শেখে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আমরা সবসময় প্রযুক্তিগত উন্নতিকে ভালো হিসেবে দেখি, কিন্তু শিকারী জীবন ছেড়ে কৃষিকাজ শুরু করার কি কোনো নেতিবাচক দিক ছিল? যেমন ধরুন, এক জায়গায় আবদ্ধ হয়ে থাকা বা নতুন কোনো রোগের শিকার হওয়া। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই ছিল। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে দেখা যায়, আদি কৃষকদের স্বাস্থ্য শিকারী সংগ্রাহকদের চেয়ে খারাপ ছিল। তাই নাকি? হ্যাঁ, তাদের খাদ্যাভ্যাস একঘেয়ে হয়ে যায়, কারণ তারা মূলত কয়েকটি শস্যের উপর নির্ভরশীল ছিল। তাছাড়া এক জায়গায় অনেকে একসাথে থাকায় এবং পশুর কাছাকাছি বাস করার ফলে নতুন নতুন রোগের প্রাদুর্ভাব ঘটে। জীবন হয়তো স্থিতিশীল হয়েছিল, কিন্তু সহজ হয়নি। এই যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো কোথায় পাওয়া গেছে? উপমহাদেশের প্রাচীনতম নিওলিথিক বসতি হল মেহেরগড়, যা বর্তমানে পাকিস্তানে বোলান নদীর উপত্যকায় অবস্থিত। মেহেরগড়? হ্যাঁ, এখানে শুধু গম বা যবের চাষই নয়, তুলার চাষেরও প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে। এখানকার মানুষ মাটির ইটের তৈরি পরিকল্পিত বাড়ি বানাত। বাহ! এছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলে নিজস্ব বৈশিষ্ট্য দেখা যায়। যেমন কাশ্মীরের বুর্জাহোমে মানুষ শীত থেকে বাঁচতে মাটির নিচে গর্ত বা পিট হাউসে বাস করত। মাটির নিচে? হ্যাঁ, আর সেখানে প্রভুর সাথে পোষা কুকুরকে কবর দেওয়ার এক অদ্ভুত প্রথা ছিল। বলেন কি? উত্তরপ্রদেশের কোল্ডি হাওয়াতে ধান চাষের প্রাচীনতম প্রমাণ মিলেছে। বিহারের চিরান্দ বিখ্যাত পশুর হাড় দিয়ে তৈরি যন্ত্রপাতির জন্য। আর দক্ষিণ ভারতের সঙ্গনকল্লুর মতো জায়গায় ছায়ের বিশাল স্তূপ পাওয়া গেছে। ছায়ের স্তূপ? হ্যাঁ, অ্যাশমাউন্টস, যা সম্ভবত পশুপালকদের কোনো উৎসব বা ধর্মীয় আচারের অংশ ছিল। বোঝা যাচ্ছে পুরো উপমহাদেশ জুড়েই একটা বড় পরিবর্তন আসছিল। মানুষ পাথর এবং কৃষিতে দক্ষতা অর্জন করে ফেলেছে। এরপর কি এখান থেকেই কি ধাতুর যুগের শুরু? একদম। নিওলিথিক যুগের শেষ দিকেই মানুষ এক নতুন উপাদান আবিষ্কার করে, তামা। আর যে যুগে মানুষ পাথর এবং তামা দুটোই একসাথে ব্যবহার করত, তাকেই বলা হয় চ্যালকোলিথিক বা তাম্রপ্রস্তর যুগ। চ্যালকোলিথিক? তামা ছিল মানুষের ব্যবহৃত প্রথম ধাতু। তবে এটা মনে রাখা দরকার যে এই সভ্যতাগুলো মূলত গ্রামীণ ছিল, পরবর্তী সিন্ধু সভ্যতার মতন নগরকেন্দ্রিক নয়। আচ্ছা। তারা রাজস্থানের ক্ষেত্রেই এবং মধ্যপ্রদেশের মালাজখণ্ডের মতো জায়গা থেকে তামা সংগ্রহ করত। তোতাও ছিল, যেমন তারা পোড়া ইট বা ঘোড়ার ব্যবহার জানত না। এর কারণ কি? ঠিক। এখানে গ্রামীণ এবং নগর সভ্যতার মূল পার্থক্যটা বোঝা যায়। তামা গলানোর জন্য যে প্রযুক্তি দরকার তা তাদের ছিল, কিন্তু ইট পোড়ানোর জন্য যে বিশাল চুল্লি এবং বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন, সেই পরিকাঠামো ছিল না। হ্যাঁ, সেই সামাজিক বা প্রযুক্তিগত পরিকাঠামো হয়তো তাদের ছিল না। একই কারণে তারা ঘোড়াকেও পোষ মানাতে পারেনি। তারা উন্নত হচ্ছিল, কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে। এই সময়ের জীবনযাত্রা ও সংস্কৃতি কেমন ছিল? এই যুগে ভারতের বিভিন্ন অঞ্চলে স্বতন্ত্র গ্রামীণ সংস্কৃতি গড়ে উঠেছিল। যেমন রাজস্থানে ছিল আহার সংস্কৃতি, মধ্যপ্রদেশের মালবা সংস্কৃতি তাদের বানানো অত্যন্ত উন্নত কালো ও লাল রঙের মৃৎপাত্রের জন্য বিখ্যাত ছিল। ব্ল্যাক অ্যান্ড রেডওয়্যার, হ্যাঁ। আর মহারাষ্ট্রের জর্বেশ সংস্কৃতি ছিল সবচেয়ে বড়, যার কেন্দ্র ছিল দাইমাবাদ। তাদের মৃতদেহ সৎকার পদ্ধতিও খুব আকর্ষণীয় ছিল। কিরকম? তারা মৃতদেহকে, বিশেষ করে শিশুদের, বড় মাটির পাত্র বা কলসির মধ্যে ভরে ঘরের মেঝের নিচেই কবর দিত। ঘরের মেঝের নিচে? হ্যাঁ, এটাকে আর্ন বুরিয়াল বলা হয়। এর থেকে বোঝা যায় পরিবারের সাথে তাদের একটা আত্মিক যোগ ছিল। তাহলে এই পুরো যাত্রাকে যদি আমরা একটা পাখির চোখে দেখি, প্রায় ৫ লক্ষ বছরের ইতিহাস, মূল পরিবর্তনটা ঠিক কী ছিল? দুটো মূল পরিবর্তন খুব স্পষ্ট। এক, ভৌগোলিক। প্যালিওলিথিক যুগের মানুষরা পাহাড়ের ঢালে থাকত, কারণ তাদের জীবন চলত পাথরের হাতিয়ার দিয়ে। কিন্তু নিওলিথিক ও চ্যালকোলিথিক যুগে কৃষিকাজ শুরু হওয়ায় তারা উর্বর নদী উপত্যকায় নেমে আসে।
জীবনযাত্রা পাথর থেকে উর্বর মাটির দিকে সরে আসে। আর দ্বিতীয়টা? দ্বিতীয় পরিবর্তনটা হল প্রযুক্তিগত। বিশাল ভোতা কোয়ার্টসাইট হ্যান্ডঅ্যাক্স থেকে যাত্রা শুরু হয়ে এলো সূক্ষ্ম মাইক্রোলিথ, তারপর আরও কার্যকর মসৃণ পাথরের কুঠার, এবং সবশেষে প্রযুক্তির নতুন দিগন্ত, তামার ছেনি। এই আবিষ্কারগুলোর পেছনে যে মানুষরা ছিলেন তাদের কথাও তো উল্লেখ করা প্রয়োজন। রবার্ট ব্রুসফুট, আলেকজান্ডার কানিংহাম, ভিএস ওয়াকাঙ্খার, এদের ছাড়া তো ওই ইতিহাসটাই হারিয়ে যেত। অবশ্যই, এরা শুধু প্রত্নতত্ত্ববিদ ছিলেন না, এরা ছিলেন একজন গোয়েন্দা, যারা মাটির নিচে সূত্র থেকে আমাদের অতীতকে পুনর্নির্মাণ করেছেন। রবার্ট ব্রুসফুট 1863 সালে প্রথম প্যালিওলিথিক হাতিয়ার আবিষ্কার করে ভারতে প্রস্তরযুগের গবেষণার দরজা খুলে দেন। আর কানিংহাম তো ভারতীয় প্রত্নতত্ত্বের জনক। একদম। আর ওয়াকাঙ্করের কথা তো আগেই বললাম। এদের কাজের উপর ভিত্তি করেই আজ আমরা এত কিছু জানতে পারছি। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে ভারতীয় সভ্যতার ভিত্তি স্থাপিত হয়েছিল। পুরো ব্যাপারটা ছিল সার্ভাইভাল বা টিকে থাকার লড়াই থেকে শুরু করে ইনোভেশন বা নতুনত্বের দিকে একটা অবিশ্বাস্য জার্নি। ঠিক তাই, বরফ যুগের শিকারী থেকে মেসোলিথিক পশুপালক, তারপর নিওলিথিক কৃষক এবং চালকোলিথিক কারিগর, এই প্রত্যেকটি ধাপেই ছিল পরবর্তী সিন্ধু সভ্যতার মতো এক বিশাল নগর সভ্যতার একটা সিঁড়ি। এই গ্রামীণ সংস্কৃতিগুলোই ছিল সেই ভিত যার ওপর হরপ্পা ও মহেঞ্জোদারোর মতো পরিকল্পিত নগর গড়ে উঠেছিল। একদম। আমাদের সোর্সগুলো সিন্ধু সভ্যতার উত্থানের দিকে ইঙ্গিত দিয়েই শেষ হচ্ছে। তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যেতে পারে। অবশ্যই। চাইকোলিথিক যুগের মানুষেরা যখন তামা, বাণিজ্য এবং স্থায়ী গ্রামীণ জীবনযাত্রার সাথে পরিচিত ছিল, তখন ঠিক কোন স্ফুলিঙ্গ বা কোনো যুগান্তকারী পরিবর্তন এই উন্নত গ্রামগুলোকে হরপ্পা ও মহেঞ্জোদারোর মতো বিশাল, সংগঠিত এবং নগরকেন্দ্রিক সভ্যতায় রূপান্তরিত করতে সাহায্য করেছিল? এর উত্তর হয়তো লুকিয়ে আছে তাদের সামাজিক কাঠামো, বাণিজ্য পথ বা কোনো নতুন প্রযুক্তিগত উদ্ভাবনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেতে।